إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه وبارك وسلم. In-house training এর ট্রেনার এবং প্রশিক্ষণার্থী সকলকে আমি ওয়েলকাম সুস্বাগতম জানিয়ে আল্লাহ পাকের কাছে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করে আজকের এই প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্য শুরু করছি। বলার অপেক্ষা রাখে না, শিক্ষা এবং প্রশিক্ষণ দুটি ভিন্ন জিনিস। আমরা শিক্ষা অর্জন করেছি শিশু শ্রেণী থেকে নিয়ে মাস্টার্স আমরা সকলেই কমপ্লিট করেছি। কেউ এমফিল করেছেন বা পিএইচডি প্রার্থীও আছেন। সব কিছু মিলিয়ে এই দীর্ঘ সময় আমরা শিক্ষা অর্জন করে আমাদের যোগ্যতায়, আমাদের শিক্ষা সনদে আমরা এখানে সকলেই কর্মরত আছি। শিক্ষা এবং প্রশিক্ষণ দুইটা জিনিস। যে শিক্ষা, যে নিজের জ্ঞান বৃদ্ধি করা, নিজের চালিকা শক্তি নিজের গন্তব্যস্থলে পৌঁছার জন্য জ্ঞান অর্জন করা, কিন্তু বলার অপেক্ষা রাখে না যদি শিক্ষার সাথে প্রশিক্ষণ না থাকে, শিক্ষার সাথে যদি প্রশিক্ষণ না থাকে ওই শিক্ষা দারুণভাবে ব্যাহত হয় এবং ওই শিক্ষা তার দূরগোড়ায় পৌঁছাতে পারে না। ওই শিক্ষার গতিশীল করার জন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। ছোট্ট একটি উদাহরণের মাধ্যমে আমি পরিষ্কার করতে চাই। পাখির দুটি ডানা, দুটি ডানার মধ্যে যদি একটি ডানা না থাকে তাহলে শিক্ষার সেই পাখি তার গন্তব্যস্থলে পৌঁছা দারুণ ব্যাহত হয়। যদি একটি ডানা আছে আরেকটি ডানা নাই তাহলে উঠতে পারবে না। অনুরূপভাবে শিক্ষা এবং পাশাপাশি যদি প্রশিক্ষণ না থাকে ওই শিক্ষক তার গন্তব্যস্থলে পৌঁছতে পারবে না। যার ফলে প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতি মান্থলি একটি ইন-হাউস ট্রেনিং করার অপরিসীম গুরুত্ব রয়েছে। যার ফলে আমাদের আজকের ইসলামপুর মহিউল ইসলাম ফাজিল মাদ্রাসার সকল শিক্ষক কর্মচারী বৃন্দ সকলে আমাকে উৎসাহ জুগিয়েছেন, আমাকে অত্যন্ত উদ্দীপনা জুগিয়েছেন, যার ফলে আজকের আমাদের ইন-হাউস ট্রেনিং আয়োজন করা হয়েছে। আমি ছোট্ট একটি প্রশ্নের মাধ্যমে শুরু করতে চাচ্ছি। দেখেন, আমি মধ্যে একজন শিক্ষককে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কেন শিক্ষকতা পেশায় আপনি কেন বেছে নিলেন? আরো তো অনেক পেশা আছে, আপনার ব্যবসা আছে, বাণিজ্য আছে, রাজনীতি আছে। রাজনীতি তো আজকে পেশায় পরিণত হয়ে আছে। সুতরাং অনেক পেশা আছে, আপনি শিক্ষকতার পেশাটা কেন বেছে নিলেন? তিনি অত্যন্ত উৎকণ্ঠা সুরে বললেন, আমি শিক্ষকতা পেশা এই জন্যই বেছে নিয়েছি, আইনজীবী তার আয় বাড়ে যদি সমাজে অপরাধ বৃদ্ধি হয়, একজন চিকিৎসক তার আয় বাড়ে যদি অসুস্থতা বৃদ্ধি পায় এবং সেখানে রোগ বিধি বৃদ্ধি পায়। কিন্তু শিক্ষকের আয় বাড়ে সমাজে শিক্ষার গুরুত্ব এবং মর্যাদা, অনারেবল পার্সন, রিসোর্স পার্সন যদি গড়ে তোলা যায় তাহলে শিক্ষকের আয় বাড়ে। তাহলে আপনারা, আমি মনে করি অত্যন্ত সৌভাগ্যবান, আপনাদের ভাগ্য অত্যন্ত সুপ্রসন্ন যে আপনারা এমন একটা পেশায় নিয়োজিত হয়েছেন যেই পেশায় তার গুরুত্ব অপরিসীম রয়েছে। উপস্থিতি এবং প্রশিক্ষণার্থী, আমি আপনার যে স্বপ্ন নিয়ে, যে ড্রিম নিয়ে আজকের ইন-হাউস ট্রেনিং এ আপনারা অংশগ্রহণ করেছেন, আমাদের এই স্বপ্নকে যদি পূরণ করতে হয় তাহলে প্রত্যেকজন টিচার তার নিজস্ব বুদ্ধিকে, নিজস্ব জ্ঞানকে গতিশীল করার লক্ষ্যে আমাদের কিছু জিনিস দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে। আমি দেখেছি, আমি নজর করেছি, আমার এটা হলো এখানে আমি 2024 সালের মার্চ মাসের 28 তারিখে আমি যোগদান করেছি। ইতিপূর্বে আমি দুটি প্রতিষ্ঠানে চাকরি করেছি। আমি আরবিক লেকচারের পদে আমি ঢাকা সীতাল রোড সেখানে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছি। পাশাপাশি আপনাদের পাশের প্রতিষ্ঠান ভৈরব ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আফতাবুর রহমান মাদ্রাসায় প্রায় 22 বছর অধ্যক্ষ পদে
আমি চাকরিরত ছিলাম। ডোন্ট মাইন্ড, আপনারা কিন্তু অবশ্যই আমি আগে বলে নিয়েছি, আপনারা কিন্তু কেউ মাইন্ড করবেন না, কারণ এগুলো আমাদের, এটা আমরা আজকে লক্ষ্য হচ্ছে না করতে। আমি জানি যে যিনি আমাদের গেস্ট টিচার আছেন, কারণে মাদ্রাসার গেস্ট টিচার আছেন, আমাদের ন্যাশনাল মাদ্রাসার গেস্ট টিচার আসার কথা আসছেন, হয়তো আসবেন। আমাদের আরো কয়েকটা প্রতিষ্ঠানের গেস্ট টিচার আসার কথা হয়তো আসবেন। কিন্তু আমাদের ইসলামপুর মহিউল ইসলাম ফাজিল মাদ্রাসার মন্ত্রাম শিক্ষক কিন্তু আপনারা সকলে উপস্থিত আছেন। আমি লক্ষ্য করছি এখানে আসার পরে আমাদের শিক্ষকদের মাঝে যে গতি লক্ষ্য করছি যে আমাদের এই প্রতিষ্ঠানকে গন্তব্যস্থলে পৌঁছানো অত্যন্ত সহজ এবং ইজি বলে আমি মনে করছি। কিন্তু যে জিনিসটা আমি বিভিন্ন প্রতিষ্ঠানে লক্ষ্য করছি যে আমি শিক্ষককে 3 ভাগে বিভক্ত করছি, 3 কাইন্ড অফ টিচার আমি 3 ভাগে বিভক্ত করছি। যে এই ভাগের মধ্যে আমার মনে হয় যে আমি যেটা আমার দৃষ্টিভঙ্গি, আমার দৃষ্টি যেখানে পড়েছে সেটা একটা ভাগ, সেটা আমি আপনাদেরকে বলবো। 1 নম্বর হলো লস অ্যান্ড ডেট টিচার। লস অ্যান্ড ডেট টিচার, যে লস, যে তারা এই প্রকৃতির যে টিচার আছে এরা প্রতিষ্ঠানের দারুণ ক্ষতি সাধিত করে, এবং ওরা ডেট টিচার, প্রকৃত টিচারের নেই। এদের কাজটাই হলো সাধারণত শুধু কেবল পিছে টানা, এবং এই পিছে টানার যত উপকরণ আছে সমস্ত উপকরণ নিয়ে তারা গবেষণা করেন 24 ঘন্টা। সুতরাং আমি মনে করছি যে আমার এখানে লস অ্যান্ড ডেট টিচার হয়তো নেই। 2 নম্বর হলো যে কোড টিচার। আমার এখানে কোড টিচার নিশ্চয়ই আমার এখানে কোড টিচার আছে, কিন্তু কোড টিচার যারা আছেন ওনারা যদি বারবার ট্রাই করছেন, বারবার তারা চেষ্টা করছেন, এবং তাদের যে শ্রম, তাদের যে মেধা, এই মেধাকে তারা এগিয়ে নিয়ে যাওয়ার পর তারা কোড টিচার হওয়ার পরে তারা কিছুদিন আমি লক্ষ্য করছি তারা ইনশাআল্লাহ আমাদের কাজের গতি লক্ষ্য করে দেখছি যে কোড টিচারে কিছুদিন পরে লক্ষ্য করছি তাদের ইমেজ, তাদের পারফরমেন্স, তাদের যে কর্ম, তারা বেটার টিচারে পরিণত হয়েছে। আবার আমি লক্ষ্য করছি আমি যে তারা বেটার নয়, বেস্ট টিচারে তারা পরিণত হয়েছে। আপনি কি জানেন আপনি যে অবস্থানে ছিলেন, কিন্তু আপনি কোথায় ছিলেন? কোড টিচার, চলে আসছেন বেটার টিচার। আবার কিছুদিন পরে লক্ষ্য হচ্ছে আপনি চলে আসছেন বেস্ট টিচার। আপনি বেস্ট টিচার হয়েছেন মানে আপনি কি টিচার হয়েছেন জানেন? আমি প্রথমে বলেছি 3 কাইন্ডস অফ টিচার। টিচার 3 প্রকার। সর্বশেষ হলো আপনি লাইফ টিচার, যারা এই প্রতিষ্ঠানকে, যারা ইনস্টিটিউটকে আপনার জীবন দান করে, লাইফ টিচার। সুতরাং লাইফ টিচার যে গুণ, এটা হলো গুড, বেটার, বেস্ট, এই সমস্ত ক্লাস শিশুগুণ পার হয়ে কিন্তু সে লাইফ টিচারে পরিণত হয়। আশা করি আজকে যে উপস্থিতি আপনারা সকলেই লাইফ টিচারে পরিণত আছেন বলে আমি আশা করছি। আপনারা কি জানেন হোয়াট ইজ লাইফ টিচার? লাইফ টিচার কি, জীবন দান করে টিচার কি? আমি এর প্রসঙ্গে অনেকগুলি গুণাবলী পরিলক্ষিত হয় টিচারদের মধ্যে। এর মধ্যে আমি কয়েকটি বলবো, কারণ আমাকে আমার যিনি রাষ্ট্র পরিচালনা করছেন সঞ্চালক আমাকে সময় বেঁধে দিয়েছেন, আমাকেও তারা ছাড়ে নাই, আমাকেও সময় বেঁধে দিয়েছেন, কারণ আমার অনেক ট্রেনার আছেন, ওনারা আজকে এখানে কথা বলবেন, আমার অনেক উপস্থাপক আছে, তাদের বক্তব্য উপস্থাপন করে। সুতরাং আমি মাইক যথাসময় ছেড়ে দিব, ওনাদেরকে আমি সুযোগ করে দিব। আমি বলতেছিলাম হোয়াট ইজ লাইফ টিচার? লাইফ টিচার কি? একজন লাইফ টিচার হলো লাইফ ইজ এ চ্যালেঞ্জ। লাইফ টিচার সবসময় চ্যালেঞ্জের মোকাবেলা করছে। আপনারা প্রত্যেকে নিজে আপনার নিজের জায়গা থেকে চিন্তা করুন, যখন একটা ভালো কাজ করতে যাবেন তখন নিঃসন্দেহে আপনাকে রণাঙ্গনের মাঠে চ্যালেঞ্জের মোকাবেলায় হাঁটতে হয়েছে। আমি ইতিমধ্যে আমার টিচাররা যাদের কাজকে গতিশীল করতে চায় তারা কিন্তু এই যুদ্ধ করছে, চ্যালেঞ্জের মোকাবেলায় তারা হাঁটছে। 2 নম্বর হল লাইফ ইজ স্ট্রাগল, যে তারা সংগ্রাম করছে। স্বাভাবিকভাবে আপনার গন্তব্যস্থলে পৌঁছতে হলে আপনার নিঃসন্দেহে সংগ্রাম করতেই হবে। তাহলে লাইফ টিচারের কোয়ালিটি আপনি দেখুন, লাইফ টিচার ইজ এ ডিউটি, এবং সেদের কত দায়িত্বশীল। আজকে তো আমাদের বাস্তব প্রমাণ, আমরা ইউন হাউস ট্রেনিং দিয়েছি, যথাসময়ে আপনার সকলে উপস্থিত হয়েছে। যেটা সরকারের ভাবে ট্রেনিং দেওয়া হয়, হাজিরা নেওয়া হয়, সেখানে আরো অনেক ব্যবস্থা থাকে, আমরা তা কিছুই নেই। আমরা ইন হাউস ট্রেনিং শুরু করেছি, কিন্তু আপনার যথাসময় আমাদের গ্যালারিতে আপনারা উপস্থিত হয়েছেন। এতেই বোঝা যায় লাইফ ইজ এ ডিউটি, আপনারা কর্তব্য পালনে অত্যন্ত সচেষ্ট। সর্বশেষ হলো লাইফ ইজ এ অ্যাডভান্স। আপনাদের যে প্রতিষ্ঠানকে জীবন দান করার যে অভিযান, আপনারা এই অভিযান চালিয়ে যাচ্ছেন। এটা কারণটা কি?
এই লাইফ টিচারের যে টিচার, এই টিচারের গুণাবলী সম্পর্কে আপনারা সকলে অবগত। তারপর আমি আপনাদেরকে বলছি, আপনারা শুধু কেবল একটু অবগত করে দেওয়ার লক্ষ্যে যে টিচারের মধ্যে যে শব্দগুলো আছে, এই টিচারের শব্দগুলো যদি আপনারা একটু ব্যাখ্যা করেন তাহলে বোঝা যাবে। এই টি দিয়া কি বোঝানো হয়? এখানে একজন টিচারের ক্ষেত্রে কতগুলো গুণ। টি দিয়া মানে হল ট্রুথফুল, অত্যন্ত সত্যবাদী। একজন টিচার কত সত্যবাদী। আজকে আমাদের সমাজে সত্য কথা যদি বলা হয় তাহলে ভয় লাগে। মিথ্যা কথা বলেন, এটা আসছে বলছেন কোন রকমের প্রমাণবিহীন মিথ্যা কথা বলা যায়, কিন্তু সত্য কথা বলতে হলে অত্যন্ত সাহস লাগে। আমার টিচাররা সত্য কথা বলতে আগে নিশ্চয় তারা প্রাচীর নিয়ে দাঁড়িয়ে আছেন। এই জন্য কারণ টিচারের প্রথম হলো টি মানে ট্রুথফুল, তারা সত্যবাদী এবং সত্য কথা বলতে তারা সচেষ্ট। 2 নম্বর হলো ই মানে এডুকেটেড, তার মানে শিক্ষিত। আপনি শিক্ষিত, আপনি প্রাউড ফিল করছেন, আমি গর্বিত যে আমি শিক্ষিত। 3 নম্বর হলো এ মানে হলো অ্যাক্টিভ, যে সক্রিয়, আপনি নিশ্চয়ই আপনার কাজে সক্রিয়। 3 নম্বর হলো সি মানে ক্যারেক্টার লস ইন দা এভরিথিং লস। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে ক্যারেক্টার যদি শিক্ষকদের মধ্যে না থাকে তাহলে সবই দোষে। এরপর এজ মানে অনেস্ট, সৎ, আপনি একজন সৎ মানুষ। এবং দিয়ে হলো যে আপনি একজন উদ্যোগী, যে আপনি একজন উদ্যোগী। 3 নম্বর হলো যে আর হলো রেসপন্সিবল, আপনি সব কিছুর তো দায়িত্ব আপনি নিতেই হবে। সর্বোপরি আমার আলোচনা আমি শেষ করছি। আপনারা আজকের এই ট্রেনিং, এই হাউস ট্রেনিং আপনারা সকলে আসছেন, আমার কাছে খুবই ভালো লাগছে। আমি প্রার্থনা করছি আপনাদেরকে জয়েন করতে পেরে আজকের এই প্রশিক্ষণে। আপনারা নিজেরাই ট্রেনার এবং আপনারা নিজেরই প্রশিক্ষণ প্রার্থী। সর্বশেষ আপনাদেরকে আমি বলতে চাই যে আজকে আমাকে উপস্থাপক বলেছেন এবং সঞ্চালক তিনি উপস্থাপন করছেন কিছু প্রশাসনিক দিক আলোচনা করার, কিন্তু আমি প্রশাসনিক দিক আছে আসলে আলোচনা করার আজকে সুযোগ নেই, যেহেতু আমাকে টাইম দিয়েছেন, আমার থেকে এটা অপেক্ষা করছেন ওনার কথা বলবেন। আমি শুধু কেবল একটা জিনিস বলি, কারণ এই নিয়মগুলো আমাদের জানা দরকার। বিশেষ করে আমি বলি যে আমাদের যে লিভ, আমাদের যে ছুটি, এই ছুটিটা কিন্তু গুরুত্বপূর্ণ, প্রতিদিনই লাগে। এই বিষয়ে একটু কথা বলতে চাই। আমাদের ছুটির কিন্তু অনেক ধরন আছে, আমরা অনেকে জানি না। আমাদের নৈমিত্তিক ছুটি আছে, আমাদের চিকিৎসার ছুটি আছে, আমাদের মাতৃত্বকালীন ছুটি আছে, আমাদের অর্জিত ছুটি আছে, আমাদের অসাধারণ ছুটি আছে, আমাদের কর্তব্য পালন ছুটি আছে, আমাদের শিক্ষা ছুটি আছে, আরো অনেক ছুটি আছে। কিন্তু এর মধ্যে 3টা সবচেয়ে বেশি মশহুর। 3টা মশহুর, একটা হলো নৈমিত্তিক ছুটি, একটা হলো চিকিৎসা ছুটি, আর হলো মাতৃত্ব ছুটি। আমি শুধু কেবল চিকিৎসা ছুটিও নয়, মাতৃত্ব ছুটিও বাদ দিলাম, যেহেতু সময় সংক্ষেপ। নৈমিত্তিক ছুটি বিষয়ে কিছু কথা বলবো। নৈমিত্তিক ছুটিটা কি? লিভ ক্যান নট বি ক্লেমড এজ এ ম্যাটার অফ রাইট। কোন ছুটি দামের ভিত্তিতে কেউ নিতে পারবে না। কর্তৃপক্ষের কাছে আপনার আবেদন করতে হবে। কর্তৃপক্ষকে যদি আপনি বোঝাতে পারেন তাহলে আপনার এই নৈমিত্তিক ছুটি অনুমোদন করবে, আপনি যেতে পারবেন। কিন্তু নৈমিত্তিক ছুটির মানেই হলো আপনি কর্মে থাকা অবস্থায় সরকারি যত সুবিধা ভোগ করছেন, নৈমিত্তিক ছুটি থাকা অবস্থায় সরকারি সেই সুবিধাই আপনি ভোগ করবেন। তার মানে হলো আপনার স্যালারি কি করার জন্য না, কাটা যাবে না, আপনার স্যালারি সেদিন ম্যানেজ করা হবে না, সুতরাং সেই সরকারি। এজন্য কর্তৃপক্ষ যদি কোনো কারণে অকারণে আপনাকে কল করে যে আপনার ছুটি বাতিল, এই সঙ্গে আপনি চলে আসতে হবে। আমাদের বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমার সরকারের হিসাবে প্রায় অন্ততপক্ষে 48 ঘন্টা সময় লাগে। আপনাকে যখন নৈমিত্তিক ছুটি বাতিল করে আপনি 48 ঘন্টার ভিতরে আপনাকে পৌঁছাতে হবে। আমরা দরখাস্তকে লিখে দিয়েছি, আপনার ছুটি নিয়েছেন বলে আপনি কোথাও অবস্থান করছেন। আপনি যদি আপনার বাসায় অবস্থান করেন, বাসায় আসতে আপনার 10 মিনিট সময় লাগে, অবশ্যই আপনার ছুটি বাতিল করছে কর্তৃপক্ষ। আপনি 10 মিনিটটা 15 মিনিটের ভিতরে আপনি এই কর্মসূচি করতে হবে, উপস্থিত হতে হবে। সর্বোপরি আমি আপনাদেরকে বলি যে এই নৈমিত্তিক ছুটিটা কি, আমাদের আপনার ডানো ছুটি, বামেও ছুটি, মাঝপথে আপনার একদিন খোলা আছে। আপনি যদি মনে করেন যে আমি মাঝপথের যে ছুটিটা যদি নেই তাহলে 3 দিন বুক করতে পারবো, না, ইম্পসিবল। আপনি এই একদিন ছুটি বুক করতে পারবেন না। যদি আপনি একদিন ছুটি নেন তাহলে আপনার সিএল কয়দিন যাবে? 3 দিন যাবে। এখন কিন্তু আমাদের শুক্র এবং শনিবার 2 দিন ছুটি। ইনকেস আপনার সরকার আপনার ছুটি ঘোষণা করলো কিবারের জন্য, সোমবারে। আপনি যদি মনে করেন যে আমি রবিবারে ছুটিটা নিয়ে নিলে আমার একাদশে কয়দিন হইতেছে, 5 দিন হইতেছে, আমি রবিবারে ছুটি নেই, না, আপনার ছুটি হবে কয়দিন? টোটাল মিলে
শুক্র, শনি, রবি, সোম 4 দিনের ছুটি হিসাবে গণ্য হবে। সুতরাং এই বিষয়গুলো আপনারা জানেন, তারপরও আমি আপনাদেরকে একটু ইঙ্গিত দিলাম। সর্বোপরি আমি একটা ছোট্ট একটা বিষয় আলোচনা না করলেই নয়, আমি সংক্ষেপে শেষ করছি। এটা হলো যে অনেক সময় দেখা যায়, অনেক সময় অনেক প্রতিষ্ঠানে লস টিচার, হেড টিচার যে গ্লানি নিয়ে তারা সহযোগিতার হাত গুটিয়ে রাখে। তারা প্রতিষ্ঠানকে সহযোগিতা করতে চায় না, তারা অধ্যক্ষকে সহযোগিতা করতে চায় না, তারা বিভিন্ন কাজে সহযোগিতা করতে চায় না। আমার এক প্রতিষ্ঠানে সেদিন আমি গিয়েছিলাম, এরকম ভাবে অনেক কথাই শোনা যায়। কিন্তু আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, যে ওই শিক্ষক যদি কোনো কাজে সহযোগিতা করতে না চায়, আমার প্রশ্ন হলো তাহলে কি উনি অ্যাডিশনাল টিচার নাকি তিনি গেস্ট টিচার? এই প্রতিষ্ঠানের অ্যাডিশনাল টিচার নাকি তিনি গেস্ট টিচার? তাহলে তিনি নিশ্চয়ই একজন এখানে এমপিভুক্ত টিচার। এমপিভুক্ত টিচার হলে তিনি হাত গুটিয়ে বসে থাকবেন, তাহলে নিঃসন্দেহে তিনি লস টিচার এন্ড ডিড টিচার। লস টিচার এবং ডিড টিচারের ডিসক্রিপশন I don't place in the in-house training. আমি এখন এর ডিসক্রিপশন আমি দেব না। সর্বোপরি আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের একটা কথার কারণে আপনারা খেয়াল রাখতে হবে, আমরা টিচার, আমরা অত্যন্ত রিসার্চ, আমরা অত্যন্ত ব্যক্তি সম্পন্ন, আমরা অত্যন্ত ফার্স্ট রেট ব্যক্তিত্ব সম্পন্ন। তাহলে আপনি যদি ব্যক্তিত্ব সম্পন্ন হন, তাহলে আপনার একটা কথার কারণে প্রতিষ্ঠানের ঘরোয়া পরিবেশ এমন কোন কাজ করা যাবে না যে কাজ শিক্ষার মান উন্নয়নে বিঘ্ন ঘটে, এমন কোন